আর এটা হলো স্টপ ওয়ার্ক অথরিটি। তাহলে দেখেন ওয়ার্ক পারমিট রুলসের ভিতরে কি কি আছে? দি পারমিট ইজ ভ্যালিড অনলি দ্য পিরিয়ড অ্যান্ড স্কোপ স্টেটেড ইন দ্য পারমিট। এই পারমিটটা মেয়াদ থাকবে অনলি পিরিয়ড অ্যান্ড স্কোপ, মানে যেই কাজটা করতেছেন এবং যেই লোকেশনে কাজটা করতেছেন এবং ওখানে পারমিটে যেটা লেখা আছে সেইটার জন্যই ভ্যালিড। ওয়ান পারমিট কভার্স ওয়ান এরিয়া অথবা জোন। একটা পারমিটে একটা এরিয়াই কভার করে বা একটা জোনেই কভার করে। যেমন টার্মিনাল 3-তে ছিল না সেন্টার জোন এবং ইস্ট জোন, ওয়েস্ট জোন, এরকম ছিল না? ঠিক তেমনি ওরকম জোন আকারে থাকবে, ওই এক একটা জোনের জন্য এক একটা পারমিট থাকবে। দি পারমিট মে বি উইথড্রোন অ্যাট এনি টাইম ইন কেস অফ এনি ভায়োলেশন। এই পারমিটটা যখন তখন ওইটা নিয়ে যেতে পারবে এবং বন্ধ করে দিতে পারবে আপনার কাজটা। কেন বন্ধ করতে পারে? আপনি যদি কোনো ভায়োলেশন ছড়ান, যেমন আপনার প্রকৃত নিয়ম যেটা কাজের সেই নিয়মে আপনি কাজ করতেছেন না, বা আপনার পারমিটে যেটা লেখা আছে সেইটা ফলো করে আপনি কাজ করতেছেন না, তখন কিন্তু আপনার পারমিটটা উইথড্রন হতে পারে, আপনার পারমিটটা নিয়ে যেতে পারে, আপনার কাজ বন্ধ করে দিতে পারে। সেই জন্য সব সময় খেয়াল রাখতে হবে আমাদের পারমিটে যেইগুলো রিকোয়ারমেন্ট আছে সেই অনুযায়ী আমরা কাজগুলো করব। তারপরে ইকুইপমেন্ট টু বি ইউজড ক্লিয়ারলি মেনশনড অন দি পারমিট। আপনি যেই ইকুইপমেন্টগুলো ইউজ করবেন, ব্যবহার করবেন, সেটা পরিষ্কারভাবে আপনার মেনশন করে দিতে হবে পারমিটে যে আমি এই ইকুইপমেন্টগুলো ব্যবহার করব। কারণ এখন আপনি একটা ইকুইপমেন্ট লিখলেন, পরবর্তীতে আর একটা অ্যাড করবেন, তা কিন্তু হবে না। অল পারমিট বক্সেস চেকড অ্যান্ড নো ওভার রাইটিং। পারমিট বক্সগুলো চেক করতে হবে বক্সগুলো, এবং কোনো ওভার রাইটিং চলবে না। ওভার রাইটিং হলে ওই পারমিটটা বাতিল বলে ঘোষিত হবে। অ্যান্ড কাটিং অন দি পারমিট, এবং পারমিটটা কোনো জায়গায় ছেঁড়া ফাটা বা কাটা আছে ওইটাও চলবে না, ফ্রেশ থাকতে হবে পারমিট, ওভার রাইটিং চলবে না। তারপরে কি আছে? অল পারমিট রিকোয়ারমেন্টস অ্যান্ড প্রিকশনস কমিউনিকেট টু অল কনসার্ট ওয়ার্কার্স। পারমিটে যত প্রকার লিখিত আছে এবং যা যা আপনার মানতে হবে প্রয়োজনীয় তথ্যাবলী, সেই তথ্যাবলী নিয়ে এবং নিয়মকানুন নিয়ে আপনার যে আন্ডারে যারা ওয়ার্কার থাকবে তাদের সাথে আলোচনা করে নিতে হবে এবং তারা যেন সব বুঝতে পারে। ওয়ার্ক পারমিট রিসিভার ইজ রেসপন্সিবল ফর দ্য কপি অফ দিস পারমিট। এই যে আপনার দায় দায়িত্ব কিন্তু সব এই পারমিটের। ওয়ার্ক পারমিট রিসিভার রেসপন্সিবল দিস পারমিট অ্যান্ড মাস্ট প্রডিউস ইট অন রিকোয়েস্ট। এবং আপনাকে এটা প্রডিউস মানে কি পদ্ধতি বা নিয়ম নীতি যেটা বলেন, অন রিকোয়েস্ট এবং অনুরোধ ক্রমে এইটা অনুরোধ করতে হবে কাদের কাছে? আপনার ওয়ার্কারদের কাছে অনুরোধ করতে হবে, ভাই আমার এখানে যেই রকম লেখা আছে আপনাদেরকে ঠিক সেই রকমই কাজ করতে হবে, এবং যদি কাজে কোনো ভায়োলেশন হয় পারমিটটা নিয়ে যাবে, এগুলো সব বোঝাতে হবে। এবং আপনার পারমিটের মেয়াদ শেষ বা কাজ শেষ হয় না, তখন আবার নতুন পারমিটের জন্য অনুরোধ করতে হবে। এই সমস্ত কিছুর দায় দায়িত্ব কিন্তু সব আপনার। এই যে এখানে লেখা আছে পারমিট রিসিভার ইজ রেসপন্সিবল। তারপরে পিরিয়ডিক রিভিউ অফ দি জব সাইট ইনক্লুডিং গ্যাস টেস্টিং। এবং আপনাকে প্রত্যেকটা পারমিট নেওয়ার আগে বা প্রত্যেক দিন কাজের পূর্বে আপনাকে কী করতে হবে? ওই কাজের সাইডের গ্যাস টেস্টারকে সাথে নিয়ে, যদি কনফারেন্স পেজে কাজ হয় তাহলে গ্যাস টেস্ট করাইতে হবে প্রতিদিন এবং প্রত্যেকটা পারমিট ইস্যুর পূর্বে। তারপরে আপকামিং শিফট ইস্যুয়ার অ্যান্ড রিসিভার শ্যাল ইন্সপেক্ট দ্য জব সাইট। আপকামিং শিফট মানে আপনার পরবর্তীতে যেই শিফটটা আসবে তার জন্য আপনাদের দুইজনকে কী করতে হবে? কাজের সাইট ইন্সপেকশন করতে হবে, পরিদর্শন করতে হবে। রাইট দ্য এক্সটেন্ড টাইম অ্যান্ড সাইন দ্য পারমিট হোয়েন এক্সটেন্ড পারমিট প্রিয়র টু অ্যানাদার শিফট। আপনি এক্সটেন্ড পারমিটটা যখন পরবর্তী, যেমন এই শিফটে আপনারা কাজ করে গেলেন, আবার রাতের একটা শিফটে অন্য গ্রুপ কাজ করবে, ওই পারমিটটা শিফটিং করার পূর্বে আপনাদেরকে দুইজনকেই ওইটাকে আবার সাইন করে যে হ্যাঁ ভাই আসেন আমাদের সাথে, আমাদের সাইট ভিজিট করেন, দেখেন আমাদের সব কিছু কিন্তু ঠিক আছে, আমরা আপনাদেরকে সব কিছু বুঝিয়ে শুনিয়ে দিয়ে আপনাদের কাছে পারমিটটা হ্যান্ড ওভার করে দিলাম, এই যে সাইন দিয়ে দিলাম পরবর্তী শিফটের কাছে। স্পেশাল রিকোয়ারমেন্টস, যদি কোনো বিশেষ প্রয়োজনীয়তা থাকে, অ্যান্ড প্রিকুয়েশন পদক্ষেপ সাচ অ্যাজ ফায়ার ওয়াশেস
স্ট্যান্ড বাই ম্যান, ফ্ল্যাগ ম্যান, তারপরে সেলফ কন্টেন্ট ব্রিথিং অ্যাপারেটার্স, SCBA, লাইট লাইন অ্যান্ড অর ব্যারিকেড ইটিসি শ্যাল বি রাইটেন অন দি পারমিট। যদি আপনার এই যে স্পেশাল রিকোয়ারমেন্ট যদি কিছু থাকে, যেমন ফায়ার ওয়াশ থাকে, যেমন পিছনে আমরা দেখে আসছি না, যেটা লাগবে সেটা টিক দিতে হবে, এবং লাইফ লাইন যদি লাগে সেটাও লিখে দিতে হবে, ব্যারিকেড হার্ট ব্যারিকেড যদি আপনাকে লাগে সেটাও লিখে দিতে হবে। শ্যাল বি রাইটেন অন দ্য পারমিট, পারমিটে সমস্ত কিছু লিখতে হবে। তারপরে ইন ইমার্জেন্সি দ্য ওয়ার্ক পারমিট শ্যাল বি কনসিডার্ড ক্যান্সেলড। যখন এমার্জেন্সি হবে তখন আপনাকে অবশ্যই ছাড় দিতে হবে এবং আপনাকে মেনে নিতে হবে যে হ্যাঁ আমার পারমিটটা এখন ক্যান্সেল হয়ে যাবে এমার্জেন্সির সময়। অ্যান্ড ওয়ার্ক উইল বি স্টপ, এবং আপনার কাজ বন্ধ করে দিতে হবে। আপনি কোম্পানির কাছে ভালো হওয়ার জন্য যে আমি ভালো হব, বসকে দেখাবো যে দেখ এমার্জেন্সির সময় আমি কাজ করছি, বৃষ্টির সময় আমি কাজ করছি, বিদ্যুৎ চমকায় সেই সময় আমি কাজ করছি, কিন্তু আপনি কি করতেছেন, ভায়োলেশন করতেছেন, সেফটি ভায়োলেশন করতেছেন, ওয়ার্ক পারমিটের রুলস রেগুলেশন আপনি ভেঙে ফেলতেছেন কোম্পানির কাছে আপনি ভালো হওয়ার জন্য, কিন্তু আপনার কোম্পানি এটা চায় না। তাইলে আপনাকে এটা কনসিডার করতে হবে যে হ্যাঁ আমার পারমিটটা ক্যান্সেল হয়ে যাবে এবং কাজও আমি বন্ধ করে দেবো, সবাই যেরকম করে। তারপরে আনঅথরাইজড পারসন রিমুভড ফ্রম দ্য ওয়ার্ক এরিয়া। আপনার এরিয়ায় ধরেন লোক আছে আপনি সহ 10 জন, এখন একজন আপনি এক্সট্রা আনলেন, ওইটা চলবে না। ওই 10 জন যে সালাম, কালাম, আব্দুল, জব্বার যে কজন নাম থাকবে ওই নামের ওয়ার্কারই আপনার সাইডে থাকতে হবে। অন্য নামের বা অন্য কোনো ওয়ার্কার আপনার সাইডে আসতে পারবে না আপনার ওই পারমিট এরিয়ায়। কেন আসতে পারবে না? ইন কেস অফ যদি এমার্জেন্সি সে যদি আহত হয় বা কিছু হয়ে যায়, তার দায় দায়িত্ব কে নিবে? আপনি নেবেন। সেই জন্য পারমিটে যা উল্লেখিত থাকবে সেই মোতাবেকই আপনাদেরকে কাজগুলো করতে হবে। ইস্যুয়ার অ্যান্ড রিসিভার ক্যান্সেল দ্য পারমিট ইফ দ্য ওয়ার্ক এনভায়রনমেন্ট ইজ আনসেফ। যদি আপনার কাজের পরিবেশটা অনিরাপদ হয়ে যায় তখন আপনাদের উচিত এবং আপনাদের নৈতিক দায়িত্ব কাজটা বন্ধ করে দেওয়া এবং পারমিটটা ক্যান্সেল করে দেওয়া এবং নতুন পারমিটের জন্য আবেদন করা। ইফ দ্য পারমিট নাম্বার ইজ নট রেকর্ড অন দ্য রেজিস্টার সো ইমিডিয়েটলি ক্যান্সেল দ্য ওয়ার্ক। এই যে পারমিটটা পিছনে যে নাম্বার আছে, ওই যে প্রথম পৃষ্ঠায় যে আমরা উপরে নাম্বার দেখে আসছিলাম, ওই নাম্বারটা পারমিটের যে একটা রেজিস্ট্রেশন রেকর্ড আছে, রেজিস্ট্রেশন বুক আছে, ওই বুকে গিয়ে ওইটা রেকর্ড করাইতে হবে যে হ্যাঁ আমি এই পারমিটটা নিয়েছি এই নাম্বারের, এটা ওই লোকেশনে কাজ করতেছি, ব্যাস রেকর্ড হয়ে গেল। এবার আপনি কাজ করবেন। যদি সেটা ভুলে ক্রমে রেকর্ড না হয়, যদি রেকর্ড লিস্টে আপনার পারমিটের নাম্বার না পান, তাহলে ইমিডিয়েটলি কাজটা ক্যান্সেল করে দেন এবং পারমিটটা ক্যান্সেল করে দেন এবং নতুন পারমিটের জন্য আবেদন করেন। এটা গেল ওয়ার্ক পারমিটের রুলস, মানে নিয়ম নীতিগুলো। এবার স্টপ ওয়ার্ক অথরিটি দেখেন, স্টপ ওয়ার্ক অথরিটি কি বলছে? স্টপ ইফ ইটস আনসেফ, যদি ইহা অনিরাপদ হয়, সো স্টপ ওয়ার্ক অ্যান্ড রিপোর্ট ইট ইউর সুপারভাইজার, এবং সাথে সাথে আপনি কাজটা বন্ধ করে দেন এবং তথ্যাবলী জানান কাকে? আপনার সুপারভাইজারকে, যে ভাই আমরা এখানে বিপদ খুঁজে পাইছি বা এটা অনিরাপদ হয়ে গেছে, এই জন্য আমরা কাজটা বন্ধ করে দিছি। ইউ আর ইমপাওয়ার্ড, মানে আপনার সম্পূর্ণ শক্তি আছে এবং আপনার ক্ষমতা রাখেন কাজ বন্ধ করে দেওয়ার, টু স্টপ ওয়ার্ক ইমিডিয়েটলি। যেমন এডিসিতে একটা নিয়ম হয়েছিল যে স্টপ ওয়ার্ক, যে কেউ কাজ আনসেফ দেখবে যে কেউ কাজটাকে স্টপ করতে পারে, তাকে কিন্তু অ্যাওয়ার্ডও দেওয়া হয়েছে। ঠিক সেরকম আপনার ক্ষমতা আছে যে আপনার অনিরাপদ কাজকে বন্ধ করে দেওয়ার। ইফ ইউ অবজার্ভ অ্যান আনসেফ জব দ্যাট হ্যাজ পোটেন্সিয়াল টু ইনজুর পার্সোনাল ড্যামেজ ইকুইপমেন্ট, আপনি অবজার্ভ করে দেখলেন একটা কাজ চলতেছে সেটা সম্পূর্ণ অনিরাপদ এবং হ্যাজ দ্য পোটেন্সিয়াল, মানে সম্ভাবনা আছে ইনজুরি হওয়ার, ওই কোনো কর্মী অথবা ড্যামেজ ইকুইপমেন্ট অথবা যন্ত্রপাতি নষ্ট হয়ে যেতে পারে, অর হার্ম দ্য এনভায়রনমেন্ট, অথবা পরিবেশের ক্ষতি হতে পারে, ইমিডিয়েটলি রিপোর্ট ইউর কনসার্ন টু দ্য ইন্ডিভিজুয়াল ইনভলভড, এবং সাথে সাথে আমার যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে তাদেরকে জানাতে হবে যে এখানে বিভিন্ন ধরনের বিপদ আছে, যেটা আমি অবজার্ভ করছি, সেই কারণে বিপদ হইতে পারে, আপনার মালামাল নষ্ট হইতে পারে, ইভেন ওয়ার্কার আহত হইতে পারে, নিহত হইতে পারে, সেই জন্য আমি কাজটাকে বন্ধ করে দিছি। অ্যাজ ওয়েল অ্যাজ
আরটিসিসি প্রজেক্ট ম্যানেজমেন্ট, মানে এই কোম্পানির প্রজেক্ট ম্যানেজমেন্টকে এগুলো তথ্যগুলো জানাতে হবে। এটা হলো স্টপ ওয়ার্ক অথরিটি। স্টপ ওয়ার্ক অথরিটি কিন্তু একজন জেনারেল ওয়ার্কার থেকে শুরু করে একজন পিএম, সিএম, ডিপিএম, ডিরেক্টর সবার থাকে স্টপ ওয়ার্ক অথরিটিটা। তারপরে পারমিট ক্যান্সেলেশন। একটা পারমিট কখন ক্যান্সেল হতে পারে, কী কী কারণে ক্যান্সেল হতে পারে? দি পারমিট ক্যান বি ক্যান্সেলড ইন দ্য ফলোয়িং সিচুয়েশন বাট নট লিমিটেড টু। এই পারমিটগুলো, এই যে এখানে সিচুয়েশনগুলো লেখা আছে, এইটার এই সমস্ত কারণে ক্যান্সেল হতে পারে এবং এইখানে থেমে নেই, আরও বিভিন্ন কারণ থাকতে পারে। প্রধান প্রধান কারণগুলো এখানে তুলে ধরা হলো। 1 নম্বর কি আছে? ইন কেস অফ এমার্জেন্সি, যদি সাইডে কোনো এমার্জেন্সি হয় তখন। চান্সেস ইন সিচুয়েশন অর কন্ডিশন। চেঞ্জ মানে সিচুয়েশন, আপনার কাজের অবস্থা পরিবর্তন হয়ে গেছে, সিচুয়েশন পরিবর্তন হয়ে গেছে তখন। এনি ইনসিডেন্ট অর অ্যাক্সিডেন্ট, এই সময়। তারপরে আনএবিলিটি অফ পারমিট রিসিভার অন সাইট। আপনি পারমিট রিসিভার, আপনি সাইডে নাই, তখন পারমিট অটোমেটিকলি ক্যান্সেল হয়ে যাবে। তখন কোনো অথরিটি পারমিটটাকে ক্যান্সেল করে দেবে, যেহেতু আপনাকে পারমিট যে দিয়েছেন, যে এরিয়া দিয়েছেন, ওই এরিয়া আপনাকে উপস্থিত থাকতে হবে। ওয়ার্ক ডান নট ইন অ্যাকর্ডিয়েন্স উইথ দ্য প্ল্যান প্রসিডিওর। আপনি কাজটা শেষ, মানে ওয়ার্ক ডান করছেন, বাট আপনার যে কাজ শুরুর যে নিয়মগুলো, যেটা পারমিটে লিখিত আছে, প্রসিডিওর পদ্ধতিগুলো, সেইটা আপনি অবলম্বন করেন নাই, তখন পারমিট ক্যান্সেল হয়ে যাবে। ওয়ার্ক ডান বিয়ন্ড দ্য স্কোপ অফ ওয়ার্ক স্টেটেড। আপনার পারমিটে যেই কাজটা লিখিত আছে, আপনি ওই কাজটা করেন নাই, কাজ করতেছেন অন্যটা, তখন আপনার পারমিট ক্যান্সেল হয়ে যাবে। সেফটি রুলস ভায়োলেট। আপনি নিরাপত্তার নিয়মকানুন, মানে সেফটিদের যে রুলসগুলো, সেগুলো আপনি অবমাননা করেছেন বা মেনে চলেন নাই, তখন। এনি রিস্ক জেনারেট হুইচ ক্যান হার্ম দ্য ওয়ার্কার্স। কোনো একটা ঝুঁকি তৈরি হচ্ছে, যেই ঝুঁকির মাধ্যমে ওয়ার্কারদের ক্ষতি হতে পারে, তখনই সাথে সাথে পারমিটটা ক্যান্সেল হয়ে যাবে। এই যে এখানে যে রাইটিংগুলো আছে, এর বাইরেও অন্য কিছু থাকতে পারে, সেজন্য পারমিটটা ক্যান্সেল হতে পারে। এবার এখানে আছে পারমিট ক্যান্সেলেশন অথরিটি, আর এখানে আছে ইন অ্যান এমার্জেন্সি। তাহলে পারমিট ক্যান্সেলেশন অথরিটি কারা? পারমিট ইস্যুয়ার এবং রিসিভার, এদের পাওয়ার আছে। সাইট ইঞ্জিনিয়ারের পাওয়ার আছে। সাইট সেফটি অফিসার আর সুপারভাইজার, তাদের পাওয়ার আছে। সাইট ম্যানেজারের পাওয়ার আছে। প্রজেক্ট ম্যানেজারের পাওয়ার আছে। কনস্ট্রাকশন ম্যানেজারের পাওয়ার আছে। এদের অথরিটি আছে আপনার পারমিটটা ক্যান্সেল করার। ইন অ্যান এমার্জেন্সি, যখন এমার্জেন্সি হবে তখন তো অটোমেটিক পারমিট ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এমার্জেন্সিগুলো কী কী? স্টপ ওয়ার্ক, এমার্জেন্সিতে স্টপ ওয়ার্কটা ইমিডিয়েটলি করতে হবে। মুভ টু এ সেফ অ্যাসেম্বল এরিয়া, কোম্পানির যে অ্যাসেম্বল এরিয়া আছে সেটা মুভ করতে হবে সবাইকে নিয়ে। ইন দ্য ইভেন্ট অফ এমার্জেন্সি প্লিজ কন্ট্যাক্ট অন ফলোয়িং নাম্বারস। এই যে নাম্বার দুইটা, এই যে 1, 2, 3টা, এই নাম্বার 3টা কিন্তু সৌদির এমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার। যারা সৌদিতে এখন আছেন তারা মনে হয় নাম্বার 3টা চিনতে পারছেন, এটা এমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার। তারপর আছে কি? সেফটি ইনস্ট্রাকশন। আপনার নিরাপত্তা নিয়ে কিছু আলোচনা করা হলো এবং ইনস্ট্রাকশন দেওয়া হলো, সেগুলো কি কি? ইনশিওর দি অ্যাপ্রুভড পারমিট টু ওয়ার্ক ইজ ডিসপ্লে দ্য প্রোমেনশিয়ালি টু রেডিলি অ্যাভেলেবেল। যেমন আপনি পারমিটটা কোথায় রাখতে হবে? আপনার যেখানে সাইট, সেখানে একটা ডিসপ্লে বক্স থাকবে, ওই বক্সে পারমিটটা রাখতে হবে, যাতে করে যে কেউ আইসে ওইটা দেখতে পারে এবং চেক করতে পারে এবং ওইটা সবাই যেন পড়তে পারে, সেই জন্য। তারপরে অলওয়েজ ইউজ দ্য রিকোয়ার্ড পিপিইস। আপনার কাজের জন্য যেই পিপিইগুলো দরকার সেগুলো তো ব্যবহার করতে হবেই, এবং আমাদের যেগুলো বেসিক পিপি কি, যেমন হেলমেট, সেফটি শু, হ্যান্ড গ্লোভস, সেফটি ভেস্ট, এইটা হলো বেসিক পিপি। এই বেসিক পিপি তো থাকবেই, এর বাইরে যদি আপনার কাজের জন্য যেই ইকুইপমেন্ট পিপি দরকার আছে সেগুলো আপনাকে পরিধান করতেই হবে। ইনশিওর নো ফ্লেমেবল ম্যাটেরিয়ালস আর লেইং অ্যারাউন্ড ওয়ার্ক এরিয়া। আপনার এটা নিশ্চিত করতে হবে আপনার কাজের এরিয়ায় কোথাও যেন কোনো মানে ফ্লেমেবল ধার্যশীল পদার্থ যেন সাহিত্য বা মানে বিছাই রাখা আছে বা ফ্লোরে রাখা আছে বা এক সাইডে রাখা আছে, এসব যেন না থাকে, এটা আগে নিশ্চিত করে নিতে হবে। ইনশিওর অল নেকেড অর ওপেন ফ্লেম স্পার্কস আর
কন্টেন্ট এ অ্যাকসেপ্টেবল লেভেল। আপনাকে এটাও নিশ্চিত করতে হবে ওইখানে যেন কোনো উন্মুক্ত অগ্নিশিখা না থাকে এবং স্পার্ক যেমন গ্রাইন্ডিং করতেছে কেউ বা কাটিং করতেছে ওই স্পার্ক যেন আপনার এরিয়ায় না আসে, এইটাও আপনাকে নিশ্চিত করতে হবে। নো স্মোকিং ডিউরিং এক্সিকিউশন অফ হট ওয়ার্কস, যখন হট ওয়ার্কের কাজ চলবে ওই এরিয়ায় কখনোই স্মোকিং করা যাবে না, একারে না। স্মোকিংয়ের জন্য আলাদা স্মোকিং শেল্টার থাকবে, কেউ যদি স্মোকিং করে ওই শেল্টারে গিয়ে স্মোকিং করবে। এটা ওয়ার্কারদেরকে সবাইকে স্মরণ করিয়ে দিতে হবে এবং আপনাকেও ফোকাস রাখতে হবে। কারণ কি, ওয়ার্কাররা কিন্তু সবসময় সেফটি মানে না। আপনি একটু আড়ালে গেলে কি করবে, তারা সেফটি ভায়োলেশন শুরু করে দেবে, হ্যাঁ সাইডে বয়ে ধরাই দিই, এটা কি হবে, কিন্তু এটা কখনোই করা যাবে না। তারপরে ক্লোজ অফ অল গ্যাস বাল্ব, সুইচ অফ অল জেনারেটর সেটস অ্যান্ড ইকুইপমেন্ট ডিউরিং ব্রেকস, যখন আপনি ব্রেকে যাবেন, যেমন আপনাদের কপি টাইম থাকে না, টি ব্রেক থাকে না 15 মিনিট বা আধা ঘন্টা, ওই সময় যখন আপনারা ব্রেকে যাবেন শেল্টারে বা ক্যান্টিনে যাচ্ছেন, তখন গ্যাসের বাল্ব ক্লোজ করতে হবে এবং সুইচ অফ অল জেনারেটরগুলো বন্ধ করে দিতে হবে এবং ইকুইপমেন্ট যদি কোনো ইকুইপমেন্ট থাকে সেগুলো বন্ধ করে যেতে হবে এবং যথাস্থানে রেখে তারপরে ব্রেকে যেতে হবে। স্টপ ওয়ার্ক ইমিডিয়েটলি হোয়েন আনসেফ ফ্যাক্টরস আর অবজার্ভড, আপনি দেখলেন যে একটা অনিরাপদ কন্ডিশন হিসেবে আছে আপনার কাজে, তখন ইমিডিয়েটলি আপনাকে কাজটা বন্ধ করে দিতে হবে। মেক শিওর দ্যাট অল গ্যাস ইকুইপমেন্ট জেনারেটর পাওয়ার টুলস আর ইন এ সেফ অ্যান্ড গুড কন্ডিশন, এটা নিশ্চিত করতে হবে যে গ্যাসের ইকুইপমেন্টগুলো যেগুলো আছে, তারপরে জেনারেটর যেগুলো আছে, পাওয়ার টুল যেগুলো আছে, সেগুলো আপনি নিরাপদ একটা স্থানে রেখেছেন। অ্যান্ড আর সেফলি অলওয়েজ লোকেটেড অ্যাওয়ে ফ্রম ডেঞ্জার, এবং এগুলো রাখতে হবে বিপদ থেকে দূরে, যেমন একটা জায়গায় স্থান রাখতে হবে, এটা মুভ করে রাখতে হবে যেখানে কোনো বিপদের আশঙ্কা থাকবে না বা নেই। পারফর্ম হাউসকিপিং অ্যাট ওয়ার্ক এরিয়া ইমিডিয়েটলি আফটার ওয়ার্ক, আমরা সবাই জানি এটা যারা কনস্ট্রাকশনে আছি যে কাজের শুরুতে এবং কাজের পরে অবশ্যই হাউসকিপিং করতে হবে। হাউসকিপিংটাই আমাদেরকে কি কি রক্ষা করে, হাউসকিপিংটা আমাদেরকে অ্যাক্সিডেন্টের হাত থেকে রক্ষা করতে পারে, হাউসকিপিংটা আমাদের ইনসিডেন্টের হাত থেকে রক্ষা করতে পারে। এক কথায় যদি আপনি হাউসকিপিং করেন আপনার সাইটের 30% ইনসিডেন্ট অ্যাক্সিডেন্ট কমে যাবে, তার মানে আপনি হাউসকিপিং করে 30% কন্ট্রোল করে ফেললেন। তার মানে আমাদেরকে সদা সর্বদা কাজের পূর্বে এবং কাজের শেষে অবশ্যই সাইট হাউসকিপিং করতে হবে এবং সমস্ত ম্যাটেরিয়াল টাইডি আপ করে রাখতে হবে। ইউজ কারেক্ট টুলস ফর দ্য ওয়ার্কস, আপনি যেই কাজটা করতেছেন ওই কাজের জন্য, যেমন আমি একটা ব্রেক মারবো ওয়ালে ব্রেক মারার জন্য আমার দরকার কি, হ্যামার। এখন হ্যামারের জায়গায় আমি যদি একটা রড নেই বা একটা পাথর নেই, সেটা দিয়ে যদি আমি ব্রেকটা মারি ওয়ালে, সেটা কি যথাযথ টুলস হলো আমার? এজন্য এখানে বলা হয়েছে ইউজ কারেক্ট টুলস ফর দি ওয়ার্ক, আপনি যে কাজটা করতেছেন সেই কাজের জন্য যেই যন্ত্রটা প্রয়োজন সেইটাই নিন। অ্যান্ড মেক শিওর দ্যাট অল ওয়ার্ক এরিয়া হ্যাভিং দ্য পোটেন্সিয়াল ফ্লাইং অর ফলিং অবজেক্ট শ্যাল বি ইনক্লোজড বাই ফায়ার ব্ল্যাঙ্কেটস, যেমন আপনি যে এরিয়ায় কাজ করতেছেন ওই এরিয়ায় সম্ভাব্য কোনো মানে উড়ে আসা বস্তু বা পড়ে যাওয়া বস্তু শ্যাল বি ইনক্লোজড মানে কাছাকাছি, এগুলো কন্ট্রোল করতে হবে কিসের সাহায্যে, ফায়ার ব্ল্যাঙ্ক অথবা ক্যানভাসের সাহায্যে, আপনি ক্যানভাস দিয়ে দিতে পারেন অথবা ফায়ার ব্ল্যাঙ্কেট দিতে পারেন। তারপরে মেক শিওর দ্যাট এমার্জেন্সি প্রভিশনস আর ইন গুড কন্ডিশন, নো অবস্টাকলস অ্যান্ড নো এমার্জেন্সি রুট অ্যান্ড রেসপন্স অ্যাকশন আর ভেরিফাইড অ্যাট অল ওয়ার্কম্যান। এক কথায় বুঝে দিচ্ছি আমি, যেমন আপনার সাইটে আপনি কাজ করতেছেন সব সময়ই আপনার যাতায়াতের যে রাস্তাটা সেই রাস্তাটা রাখতে হবে নিট অ্যান্ড ক্লিন, যাতে করে যদি কোনো এমার্জেন্সি হয় দ্রুত যাতে আপনারা ওই রাস্তাটা দিয়ে এসকেপ করতে পারেন, এসকেপ করে গিয়ে এমার্জেন্সি অ্যাসেম্বলি এরিয়ায় যাইতে পারেন, কোম্পানি অ্যাসেম্বলি এরিয়ায় যাইতে পারেন। এই জন্য সবসময় আপনার এটা গুড কন্ডিশনে থাকতে হবে এবং ওখানে কোনো বাধা বিঘ্ন থাকা যাবে না, কোনো মাল স্টক করে রাখা যাবে না এবং এমার্জেন্সি রুট সবসময় থাকতে হবে ক্লিয়ার, যাতে করে আপনি রেসপন্স করতে পারে। এবং যদি কোনো এমার্জেন্সি হয়েই বসে আপনারা তো বের হয়ে গেলেন এবং ফায়ার ইকুইপমেন্ট যেগুলো আসবে, যেমন ফায়ার সার্ভিস টিম আসতে পারে, এগুলো যারা আসবে তারা যেন ইজিলি ওইখানে ঢুইকা কোনো একটা কাজ করতে পারে।
এমার্জেন্সি ইনস্ট্রাকশন। এমার্জেন্সি ইনস্ট্রাকশনে কি আছে দেখেন, ইন কেস অফ ফায়ার, যদি আগুন লাগে, আর এই সাইডে আছে ইন কেস অফ অ্যাক্সিডেন্ট অর ইনসিডেন্ট, যদি ওখানে দুর্ঘটনা ঘটে, হতাহত হয়। এ ফাইট ফায়ার ইফ পসিবল অ্যান্ড সেফ টু ডু সো, যদি আপনার সম্ভব হয় তাহলে আপনি আগুনের সাথে ফাইটিং করেন, মানে যুদ্ধ করেন। তাহলে আগুনের সাথে আমরা যুদ্ধ করতে পারি কখন? যখন আমরা দেখতেছি যে আমাদের সামনে আগুনটা উৎপত্তি হচ্ছে, ছোট আগুনটা, তখন আমরা ফায়ার এক্সটিংগুইশার দিয়ে আগুনটা নির্বাপন করতে পারি। কিন্তু যখন দেখতেছি যে আমরা এটার সাথে নিভে পারবো না, তখন আমাদেরকে ইমিডিয়েটলি ওই সাইট ত্যাগ করতে হবে। তারপরে রিপোর্ট টু সুপারভাইজার, ইনচার্জ অ্যান্ড এইচএসসি ডিপার্টমেন্ট। যেমন ধরেন আপনি নিভাতে পারেন না, তখন সাথে সাথে রিপোর্ট করতে হবে সুপারভাইজারকে, ইনচার্জ পারসনকে, অথবা সেফটি ডিপার্টমেন্টকে, ভাই আমার এখানে আগুন লাগছে, ইমিডিয়েটলি ফায়ার ডিপার্টমেন্ট কল করেন, তারা তারপর ব্যবস্থা নেবে। তারপরে রিমুভ অল ফ্লেমেবল ম্যাটেরিয়ালস হুইচ ক্যান স্পার্ক দ্য ফায়ার, আপনাকে ওখানে তো দাহ্যশীল বস্তু আছে, যদি সম্ভব হয় ওই দাহ্যশীল বস্তুগুলো ওইখান থেকে আপনি সরাই ফেলান, যাতে করে আগুনটা বড় হতে না পারে। তারপরে সুইচ অফ অল মেশিনারি অ্যান্ড ইলেকট্রিক সাপ্লাই, ওই এরিয়ার ইলেকট্রিক সাপ্লাই বন্ধ করে দেন, এবং ওইখানে যত মেশিনারি আছে ওই মেশিনারিগুলো বন্ধ করে দেন, মানে শাটডাউন করে দেন। তারপরে এভুকেট অ্যান্ড প্রসিড টু দ্য অ্যাসেম্বলি পয়েন্ট, তাহলে আপনারা সরাসরি তখন ওই এরিয়া থেকে আপনারা কোথায় যাবেন, তাড়াতাড়ি চলে যাবেন অ্যাসেম্বলি এরিয়ায়। কিন্তু দৌড়িয়ে যাওয়া যাবে না, দ্রুত হেঁটে যেতে হবে, কারণ দৌড়িয়ে গেলে কী হবে, আপনি কোনো কিছুর সাথে বেজে পড়ে যেতে পারেন, বা একজনের সাথে একজন ধাক্কা লাগতে পারে, তখন একটা হতাহত হতে পারে। এই জন্য তাড়াতাড়ি দ্রুত পায়ে হেঁটে অ্যাসেম্বলি এরিয়ায় চলে যেতে হবে। তারপরে এমার্জেন্সি ইনস্ট্রাকশনের ইন কেস অফ অ্যাক্সিডেন্ট অর ইনসিডেন্ট, এ কল প্রজেক্ট সাইট ক্লিনিক মেল নার্স। মেল নার্স কেন? কারণ ওখানে তো মহিলা নাই, এজন্য মেল নার্স অর অ্যাম্বুলেন্স ড্রাইভার। আপনাদের সবারকে বলে দিতে হবে যে আমাদের সাইটের এমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার এইটা, যদি কোনো এমার্জেন্সি হয় বা কেউ হতাহত হয় তাহলে আপনারা এই নাম্বারের সাথে সাথে যোগাযোগ করবেন। আপনারা আগে সুপারভাইজার যদি থাকে তাহলে সুপারভাইজার কল করবে, তাতে আপনার দরকার নাই, বা আপনি যদি সাইটে থাকেন তো আপনি কল করবেন। আর যদি ওয়ার্কাররা কল করে তাহলে আপনাকে আগে কল না করে ওই নাম্বারে যেন তারা আগে কল দেয়, যাতে করে তারা দ্রুত এসে পৌঁছতে পারে। তারপরে কিপ ভিকটিম অলওয়েজ অ্যাটেন্ড, যে হতাহত হয়েছে তাকে সাহস দিতে হবে যে ভাই কিছু হয় না, আপনার কিছু হয় না, এই যে আসতেছি, এই কিছু হয় না ভাই, আমরা দেখতেছি, এরকম সাহস দিতে হবে, এবং মানে সক্রিয় রাখতে হবে তাকে, তাকে নিস্তেজ দেওয়া যাবে না। রিপোর্ট টু দ্য সুপারভাইজার ইনচার্জ অ্যান্ড এইচএসসি ডিপার্টমেন্ট, এই সমস্ত কিছু ওখানে যে সুপারভাইজার ইনচার্জ থাকে তাকে রিপোর্ট করতে হবে, এবং সেফটি ডিপার্টমেন্টকে রিপোর্ট করতে হবে। ক্লিয়ার অফ অল অবস্টাকলস ফর ইফেক্টিভ এমার্জেন্সি টিম অ্যাক্সেস, এমার্জেন্সি টিম যে আসবে সেই জন্য যেই যাতায়াতের রাস্তাটা ওইটা পরিষ্কার রাখতে হবে, যাতে তারা যেন খুব দ্রুত সময়ে আইসা তাকে যেন আবার দ্রুত সময়ের মধ্যে ক্লিনিকে নিয়ে দিতে পারে। ব্যারিকেড ইনসিডেন্ট এরিয়া, যেখানে ইনসিডেন্টটা হয়েছে সেই এরিয়াটা সাথে সাথে ব্যারিকেড দিয়ে দেন, কারণ ওইটা পরে ইনভেস্টিগেশন হবে যে কিভাবে ঘটলো। তারপরে কি আছে, গ্যাস টেস্ট ইনফরমেশন টেবিল, এইখানে আছে এই যে গ্যাস টেস্টের ইনফরমেশন টেবিল। এখানে কি আছে, কম্পোস্টেবল গ্যাস ব্যাপার্স, এটা কম্পোস্টেবল গ্যাস যখন হবে তখন কি হবে, এখানে দেখেন প্রথমটা আছে এনি রিডিং অ্যাবোভ 0% লেভেল, মানে 0%-এর উপরে নো হট ওয়ার্ক অ্যালাউড, সেখানে হট ওয়ার্ক করা যাবে না। 5% লেস, মানে 5%-এর নিচে অথবা 10%-এর নিচে, মানে 5 থেকে 10-এর ভিতরে, তাহলে ব্রিথিং অ্যাপারেটার্স মাস্ট বি ইউজ, ওইখানে সেলফ ব্রিথিং অ্যাপারেটার্স অবশ্যই ব্যবহার করতে হবে। আর যদি থাকে 10 বা তার উপরে, তাইলে নো ওয়ার্ক অর কনফাইনেন্স স্পেস এন্ট্রি অ্যালাউড, 10-এর উপরে থাকলে ওইখানে কোনো কাজ চলবে না, 10-এর উপরে থাকলে ওখানে কোনো কাজ চলবে না, এবং কনফাইনেন্স স্পেসে ঢোকাও যাবে না। তারপরে কি আছে, হাইড্রোজেন সালফাইড, হাইড্রোজেন সালফাইড যদি থাকে 10 ppm অর অ্যাবোভ, যদি 10 থেকে 10-এর উপরে থাকে তাহলে ব্রিথিং অ্যাপারেটাস পড়তে হবে। আর যদি 10 থেকে 100-এর ভিতরে থাকে তাহলে ম্যানেজার মাস্ট সাইন দ্য পারমিট, তাহলে আপনার কোম্পানির যে ম্যানেজার থাকবে তাকে অবশ্যই এই পারমিটে সাইন দিতে হবে। আবার যদি থাকে 100 থেকে তার উপরে তাহলে কোনো কাজ চলবে না, নো ওয়ার্ক।
or no confined space entry allowed. অক্সিজেন, অক্সিজেনের মাত্রা যদি থাকে আপনার লেস দ্যান 20-এর নিচে থাকে, তাহলে ব্রিথিং অ্যাপারেটাস অবশ্যই পরিধান করতে হবে অ্যান্ড ম্যানেজার মাস্ট সাইন দ্য পারমিট, এবং ম্যানেজারের সাইন থাকতে হবে। যদি থাকে 23.5-এর উপরে, নো ওয়ার্ক ইজ অ্যালাউড, কোনো কাজ চলবে না। তারপরে কার্বন মনোক্সাইড, কার্বন মনোক্সাইড যদি থাকে আপনার 35 ppm থেকে 1000 ppm এর মধ্যে, তাহলে ব্রিথিং অ্যাপারেটাস পড়তে হবে। আর যদি 1000 ppm বা তার উপরে থাকে, তাহলে নো ওয়ার্ক অর কনফাইন্ড স্পেস এন্ট্রি অ্যালাউড। এই চারটা আপনারা ভালো করে দেখেন এবং মুখস্থ করেন, এবং এই যে পুরো জিনিসটা এখান থেকে শুরু করে, যেমন ওয়ার্ক পারমিট রুলস, স্টপ ওয়ার্ক অথরিটি, তারপরে পারমিট ক্যান্সেলেশন অথরিটি, তারপরে ইন কেস অ্যান এমার্জেন্সি, তারপরে সেফটি ইনস্ট্রাকশন, তারপরে এমার্জেন্সি ইনস্ট্রাকশন এবং গ্যাস টেস্ট লেভেল, এগুলা একটু আপনারা মনোযোগ দিয়ে ভালো করে এটা একটু দেখে নেবেন, কারণ প্রত্যেকটা পারমিটের জন্য এইটা সেমই থাকবে, শুধু এই যে কালারগুলা, যেমন এটা হলো কোল্ড ওয়ার্ক পারমিট, ব্লু কালার কোল্ড ওয়ার্ক পারমিট, আর যদি রেড কালার থাকে তাহলে সেটা থাকবে কি হট ওয়ার্ক পারমিট। এইটাই শুধু ডিফারেন্ট। তারপরে এখানে কি লেখা আছে দেখেন, নো বডি গেটস হার্ট অন অর অফ দি জব, মানে কেউ আঘাতপ্রাপ্ত হবে না, এতে সে কাজে থাক বা কাজের বাইরে থাক। থিঙ্ক ফার্স্ট বিফোর ইউ অ্যাক্ট, কোনো কিছু করার আগে ভাবুন। থিঙ্ক সেফটি ওয়ার্ক সেফলি, নিরাপদ চিন্তা করুন এবং নিরাপদে কাজ করুন। থ্যাংক ইউ। কোনো প্রশ্ন আছে ভাই?